শুধুমাত্র সেল সাইকেল থেকে পার্ট 1 এক্সামে মাস্ট ইউ উইল গেট 8 to 10 questions from your part 1 exam. মেটাফেজে কি হবে? নিউক্লিয়ার মেমব্রেনটা হচ্ছে ডিসইন্টিগ্রেট হয়ে যাবে, নিউক্লিয়ারটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। ওখান থেকে মাইক্রোটিউবুলস গুলো শর্টেনিং হওয়া শুরু করলো, পুল অ্যাপার্ট করা শুরু করলো, টেনে উপর দিকে চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সৈয়দা মেহিনা হোসেন, এসএস একাডেমিতে আপনাদের মেন্টর হিসেবে আছি। আমি পার্ট 1 এমআরসিইউজিটা দেখছি সিন্স 2018। সো টুডে আমরা একটা জাস্ট ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা বলবো। যারা এমআরসিইউজি পরীক্ষা দিবেন তারা জানেন যে এমআরসিইউজিতে কিন্তু জেনেটিক্স খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে সেল সাইকেল। সেল সাইকেল থেকে ইউ উইল গেট অ্যাট লিস্ট 6-7 কোশ্চেন ফ্রম সেল সাইকেল, এবং এই সেল সাইকেলের কোশ্চেনটা আপনি জেনেটিক্সের থেকে পাবেন অর্থাৎ পেপার 1 এ পাবেন, আপনি ফিজিওলজি থেকে পাবেন অর্থাৎ পেপার 1 এ পাবেন, এবং আপনি এই সেল সাইকেলটা আপনি মাইক্রোবায়োলজিতে পেপার 2 কোশ্চেন আপনার এখান থেকে আসবে। সুতরাং আপনি পেপার 1 এবং পেপার 2 মিলিয়ে মোটামুটি আপনি 10টার মতো কোশ্চেন পাবেন, এবং দিস কোশ্চেনস আর ভেরি ইজি টু পিক আপ এবং দিস কোশ্চেনস আর ভেরি ইজি টু অ্যান্সার। সো এইটা যদি আপনি ভুল করেন, এটার মতো আসলে খারাপ কিছু হয় না। আমরা একটু চটজলদি দেখে নিব যে সেল সাইকেলটা কিরকম, সেল সাইকেলে কি হয়, সেল সাইকেল থেকে আমাদের কি ধরনের কোশ্চেন আসে। লেটস স্টার্ট। সো সেল সাইকেল কি? আমরা জানি সেল সাইকেল হচ্ছে একটা সিরিজ অফ ইভেন্টস দ্যাট কি করে, এখানে সেলের ডুপ্লিকেশন হবে, রেপ্লিকেশন হবে, এবং আলটিমেটলি সেলটা মাদার সেল থেকে দুটা ডটার সেল হবে। সো এখানে দেখেন ডেফিনেশন আছে, দ্য সিরিজ অফ ইভেন্ট ইন আ সেল দ্যাট লিড টু ইটস ডিভিশন অ্যান্ড রেপ্লিকেশন। আমরা এটা একটু মার্ক করে দিচ্ছি, ডিভিশন অ্যান্ড রেপ্লিকেশন। এটার 4টা ফেজ আছে। 4টা ফেজের মধ্যে হচ্ছে ইন্টারফেজ, সেটার মধ্যে ম্যাক্সিমাম আমাদের কি ফেজ হয়, G1 ফেজ, তারপর হচ্ছে S ফেজ, আর তারপর হচ্ছে G2 phase, then mitosis phase. So before cell going to division, cell যদি mitosis phase এ যেতে হয় তার আগে সেলের 3টা ফেজ অবশ্যই পার করে আসতে হবে। সেটা কি? সেটা হচ্ছে G1 phase, that is pre-synthesis phase. নেক্সট ওয়ান হচ্ছে S phase, that is synthesis phase, যেখানে কি হবে, আমার ডিএনএ ডুপ্লিকেশন হবে, রেপ্লিকেশন হবে। ওকে, নেক্সট ফেজ আমার হচ্ছে G2 phase. G2 ফেজ হচ্ছে পোস্ট সিনথেসিস ফেজ। এই 3টা ফেজ শেষ করে একটা সেল যখন ওকে ফর গো টু সেলুলার ডিভিশন, দ্যাট মিনস সেলের কোনো সমস্যা নাই, সেলের কোনো অ্যাবনর্মালিটিস নাই, সেলের ডিএনএ সিনথেসিস ঠিক আছে, সেলের নাম্বার ঠিক আছে, সেলের সাইজ ঠিক আছে, প্রত্যেকটা দেখার পরে চেক হয়ে তারপর হচ্ছে সেল আলটিমেটলি মাইটোসিসে যাবে ফর ডিভিশন। বিফোর দ্যাট আমরা একটা জিনিস একটু রিক্যাপ করে নেই, সেটা হচ্ছে কোন কোন সেল আমাদের সেল সাইকেলে যাবে, কোন কোন সেল কখনোই সেল সাইকেলে যাবে না। নর্মালি আমরা জানি যে আমাদের শরীরে 3 ধরনের সেল থাকে, তাকে বলে কি, লাবায়াল সেল, স্ট্যাবল সেল, পার্মানেন্ট সেল। পার্মানেন্ট সেল নেভার গো টু সেল সাইকেল, এটা আমরা সবাই জানি, এগুলো আমাদের খুব বেসিক পড়া ছিল, ছোটকালের পড়া। সো পার্মানেন্ট সেলগুলা হচ্ছে কোনগুলা? পার্মানেন্ট সেল আপনার নিউরন, আপনার কার্ডিয়াক সেল, আপনার স্কেলেটাল মাসেল সেল। দিস সেল নেভার গো টু সেল সাইকেল বিকজ এটা যেটা আসে সেটা নিয়েই আসে। ল্যাবায়াল সেল কি? যেটা সারাক্ষণ ঘুরতে থাকে, সারাক্ষণ বিভাজিত হতে থাকে, লাইক আপনার স্কিন সেল, আপনার হেয়ার ফলিকল, আপনার যে লাইক ভ্যাজানাল স্কোয়ামাস সেল যেগুলো আছে, মানে যেগুলো হচ্ছে ইজিলি আপনার ডিস্ট্রাকশন হয়, ইজিলি নষ্ট হয়ে যায়, এবং সেটা বারবার রিপিটেশন হতে থাকে। ঠিক আছে, লাইক এন্ডোমেট্রিয়াল সেল, যেগুলো হচ্ছে প্রত্যেক মান্থলি মিনস্ট্রেশনের সময় শেডিং আউট হয়ে যায়। সো যেই সেলগুলা ইজিলি ডিস্ট্রয় হয়, ইজিলি নষ্ট হয়, সেই সেলগুলা বারবার রিপিটেশনে দরকার হয়। সো এই সেলগুলা হচ্ছে লাবায়াল সেল। স্ট্যাবল সেল কারা? স্ট্যাবল সেল হচ্ছে যেই সব সেল যখন প্রয়োজন তখন সেল সাইকেলে ঢুকবে, যখন প্রয়োজন না সে বসে থাকবে, আমার দরকার নাই। এই সেলগুলা কারা? এই সেলগুলা হচ্ছে লাইক আপনার লিভার সেল, আপনার কিডনি সেল, কিডনির মেসেঞ্জিয়াল সেল। যখন এটা র্যাপচার হবে বা যখন এটা নষ্ট হবে তখন এটা সেল সাইকেলে যাবে, আদারওয়াইজ এটার কোনো দরকারই নেই সেল সাইকেলে যাওয়া। সো দিজ আর 3 টাইপ অফ সেল ইন আওয়ার বডি ইন দ্য মিন অফ সেল সাইকেল। যেসব সেল সাইকেলে যাবে যে সেলগুলা, সেটার উপর ডিপেন্ড করে 3টা ভাগে ভাগ করা হয়েছে, স্ট্যাবল সেল, পার্মানেন্ট সেল এবং ল্যাবায়াল সেল। সো ল্যাবায়াল সেলটাই হচ্ছে সবসময় সেল সাইকেলের মধ্যে ঢুকে। আরেকটা ফেজ আছে যেটা ইনসাইড নট দ্য সেল সাইকেল, আউটসাইড দ্য সেল সাইকেল, কিন্তু সেটা আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে G0 ফেজ অর কুইসেন্ট ফেজ। কুইসেন্ট ফেজটা কি? একটা সেল সাইকেলের মধ্যে ঘুরতে ঘুরতে যখন সে টায়ার্ড হয়ে যাবে, যখন তার সেল সাইকেলে যাওয়ার দরকার নাই, তখন সে কি করবে, কুইসেন্ট ফেজে গিয়ে একটু রেস্টিং কন্ডিশনে থাকবে। কুইসেন্ট ফেজ also called resting phase. Resting phase, quiescent phase, G0 phase. 3 phases are same. Whatever you say, G0 phase or quiescent phase
or resting phase, both are same. So কখন যাবে এটা, যখন সেল সাইকেলে ঘুরতে ঘুরতে যখন এর আর সেল সাইকেলে যাওয়ার দরকার নাই, অথবা হচ্ছে কি সে একটু রেস্ট কন্ডিশনে থাকতে চায়, অথবা ইনিশিয়ালি আমার এখন সেল সাইকেলে ঢুকতে হবে না, ওই সময় হচ্ছে সেলটা কুইসেন্ট ফেজে থাকে, দ্যাট ইজ কল্ড G0 ফেজ অর রেস্টিং ফেজ। আমরা এখন লেকচারে চলে যাই। আমরা দেখি যে এখানে কি কি আছে। এখানে কিছু কথা আছে যেগুলো হচ্ছে কি আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পলিফারেশন জিন। পলিফারেশন জিন কেন? কারণ হচ্ছে সেলের পলিফারেশন দরকার হয়, সেল যদি ওয়েল পলিফারেটেড না হয়। সেটার জিন দুটার নাম কি? সি-মিক এবং সি-জুন। পরীক্ষাতে এটা আসে মাঝে মাঝে কোশ্চেন, সো আমরা এখানে একটা স্টার দিয়ে রাখছি। ওকে, ডান। ইনহিবিটিং জিনটা কি? ইনহিবিটিং জিনটা হচ্ছে P53 জিন। P53 জিনটা হচ্ছে একটা গার্জিয়ান জিন। P53 জিনের কাজটা কি? P53 জিনের কাজটা হচ্ছে, আমরা যদি একটু রিক্যাপ করি, একটু আমাদের আগের পড়া একটু দেখি, সেটা হচ্ছে P53 জিনটা হচ্ছে আপনার সেলে কোনো সেল সাইকেলে ঢোকার পরে সেলের মধ্যে কোনো অ্যাবনর্মালিটিস আছে কিনা, সেলের মধ্যে কোনো ক্রোমোজোমাল সমস্যা আছে কিনা, সেলের মধ্যে কোনো ক্রোমোজোমের ডিলিটেশন আছে কিনা, কোনো ইনহিবিটরি জিন আছে কিনা, বা কোনো হচ্ছে গিয়ে আপনার সেলের সাইকেলের যে ক্রোমোজোমগুলা সেটার মধ্যে অ্যাডিশন, ডিলিটেশন বা মাইক্রো ডিলিটেশন, ইন্টারক্যালারি ডিলিটেশন এগুলা আছে কিনা, এগুলা চেক করে হচ্ছে P53 জিন। সেলটা গঠনগতভাবে ঠিক আছে কিনা, সেলের কোনো অ্যাবনর্মালিটিস আছে কিনা, এটা যখন থাকে তখন P53 জিনটা সেলকে ওই সাইকেলে ঢুকতে দেয় না, দ্যাট ইজ ইনহিবিটিং জিন। সো ঢুকতে দেয় না কেন? কারণ হচ্ছে একটা অ্যাবনর্মাল জিন যখন আপনার সেল সাইকেলের মধ্যে ঢুকবে, ওই অ্যাবনর্মাল জিন থেকে একটা সেল থেকে দুইটা সেল হবে, দুইটা থেকে চারটা হবে, চারটা থেকে আটটা হবে, এরকম পলিফারেশন হতেই থাকবে, সেল ডিভিশন হতেই থাকবে। সো আলটিমেটলি দ্যাট উইল গো টু আ ক্যান্সারাস সেল, তাই না? ক্যান্সারাস একটা কন্ডিশন হয়ে যাবে শরীরে। সো দ্যাট P53 জিনটা কি করে? P53 জিনের কাজটা হচ্ছে যে ও ইনহিবিট করে, যদি কোনো অ্যাবনর্মাল সেল থাকে, যদি কোনো সেলে কোনো স্ট্রাকচারাল কোনো প্রবলেম থাকে, ও এই সেলগুলাকে সেল সাইকেলে ঢুকতে দিবে না। এগুলা জাস্ট বেসিক কথা, এগুলা ঢুকতে দিবে না। যদি ঢুকে পড়েও সেলটা কি করে? P53 জিনটা ওই সেলটাকে নষ্ট করে ফেলে। সো দিস ইজ দ্য ফাংশন অফ P53 জিন, দ্যাট ইজ ইনহিবিটিং জিন, দ্যাট ইজ গার্জিয়ান জিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিন, পরীক্ষার কোশ্চেন। সো এইটা পরীক্ষার কোশ্চেনে আসে। এখন আমরা একটু অ্যাট এ গ্লান্স একটু দেখে নিই সেলের সাইকেলটা কিরকম হয়। সেলের সাইকেলটা হয় হচ্ছে ফার্স্টে আপনার G1 ফেজ, দেন সিনথেসিস ফেজ, দেন G2 ফেজ, দেন মাইটোসিস ফেজ। মাইটোসিস ফেজে গিয়ে একটা সেল থেকে দুটা সেল হয়ে গেল। তারপর ওই সেলগুলো কি করবে? সেলগুলো আবার হচ্ছে সেল সাইকেলে ঢুকবে। যখন এখান থেকে মাইটোসিস থেকে একটা সেল আমার হচ্ছে গিয়ে ঢুকলো, ঢুকার পরে হচ্ছে কি, যখন এই G2 ফেজ থেকে একটা নর্মাল সেল ঢুকলো, যে মাইটোসিসে গিয়ে একটা থেকে দুইটা হয়ে গেল, ডিভিশন হয়ে দুইটা ডটার সেল হয়ে গেল। তারপরে এই ডটার সেলগুলো কি করবে? এই ডটার সেলগুলো আবার আপনার G1 ফেজে ঢুকবে। ঠিক আছে, তাহলে আমরা একটু পড়ে নিই যে G1 ফেজে কি হয়। G1 ফেজটাকে বলা হয় হচ্ছে প্রি সিনথেসিস ফেজ। অর্থাৎ যদি একটা সেল যখন সেল সাইকেলে ঢুকবে, সেলের নাম্বার ঠিক আছে কিনা, সেলের নিউট্রিশন ঠিক আছে কিনা, সেলের সাইজ ঠিক আছে কিনা, সেলের ক্রোমোজোম ঠিক আছে কিনা, সবকিছু চেক হয় কোথায়? G1 ফেজে, দ্যাট ইজ প্রি সিনথেসিস ফেজ। প্রি সিনথেসিস ফেজের কাজটা যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ যদি হচ্ছে গিয়ে সেলের নিউট্রিশন ঠিক না থাকে, মাইক্রো নিউট্রিশন আনবে। সেলের যদি কোনো অ্যাবনর্মালিটিস থাকে সেটা নর্মাল করা হবে। সেলের যদি ক্রোমোজোমে কোনো ডিলিটেশন থাকে, দ্যাট উইল বি রিপেয়ার্ড। এগুলা করে তারপর হচ্ছে গিয়ে আমার সেলটা যাবে কোথায়? সিনথেসিস ফেজে। দিস ফেজ ইজ সিনথেসিস ফেজ। এই সিনথেসিস ফেজে কি হয়? এই সিনথেসিস ফেজে আমার হবে হচ্ছে ডিএনএ ডুপ্লিকেশন। ওকে, সো এই সিনথেসিস ফেজে আমার হবে হচ্ছে ডিএনএ ডুপ্লিকেশন অর রেপ্লিকেশন। এখানে আমি কি কি দেখব? সাইজ দেখব, নিউট্রিশন দেখব, অ্যাবনর্মালিটি আছে কোনো কিছু দেখব কিনা, অ্যাবনর্মাল কোনো কিছু আছে কিনা সেটা চেক করব। আর কি দেখব? এখানে সেলের শেপ ঠিক আছে কিনা, সেলের আদার্স সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, যেমন হচ্ছে সেলের গলজি অ্যাপারেটাস আছে কিনা, সেলের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ঠিক আছে কিনা, সেলের ভিতরে যে প্রোটিন সিনথেসিসটা হচ্ছে সেই সাইকেলগুলো ঠিকমতো আছে কিনা, এগুলা সব হচ্ছে আমার চেক হবে কোথায়? G1 ফেজ। সো দিস ইজ ওয়ান ইজ চেকিং ফেজ, চেক ফেজ, চেক ফেজ।
এটা হচ্ছে চেক ফেজ, চেক 1, ঠিক আছে। ফার্স্ট টাইম আমার হচ্ছে সেলটা চেক করলো, এটার সাইজ দেখলাম, নিউট্রিশন দেখলাম, অ্যাবনরমালিটি আছে কিনা এগুলো দেখলাম, এগুলো রিপেয়ার করা হলো। রিপেয়ার করার পরে সেলটা আমার কোথায় চলে যাবে? সিনথেসিস ফেজে। সো সিনথেসিস ফেজে আমার কি হবে? সিনথেসিস ফেজে অবশ্যই সিনথেসিস হবে। কি সিনথেসিস হবে? সিনথেসিস ফেজে আমার সিনথেসিস হবে হচ্ছে ডিএনএ আরএনএ সিনথেসিস হবে, ঠিক আছে, মানে ডুপ্লিকেশন হবে, রেপ্লিকেশন হবে। আফটার দ্যাট ডুপ্লিকেশন রেপ্লিকেশন ডান, দেন সেলটা কোথায় যাবে? সেলটা যাবে হচ্ছে ডাবল চেক করতে। ডাবল চেক কোথায় হবে? ডাবল চেক হবে হচ্ছে আমার G2 ফেজে। এখানে এগেইন আমার দেখবো যে সেলের সিনথেসিস করার পরে ডিএনএটার সিনথেসিসটা ঠিকমতো হয়েছে কিনা, রেপ্লিকেশন ঠিক হয়েছে কিনা, ডুপ্লিকেশন ঠিক হয়েছে কিনা, রেপ্লিকেশন ডুপ্লিকেশন ঠিক হওয়ার পরে সেলের যে অ্যাবনরমালিটিস ছিল ওগুলা কারেকশন হয়েছে কিনা, সবকিছু দেখার পরে সেলটা আলটিমেটলি মাইটোসিস ফেজে যাবে। সো এটাকে বলা হচ্ছে পোস্ট সিনথেসিস ফেজ। এটা হচ্ছে চেক 2, হ্যাঁ, এটা হচ্ছে কি আমার চেক 2। ফার্স্টে একটা দেখেন যে কি সুন্দর একটা জিনিস, একটা চেক 1 হলো, আবার হচ্ছে গিয়ে ডাবল টাইম চেক হলো। ডাবল চেক করে তারপর কিন্তু সেলটা সেল সাইকেলে যাচ্ছে। এটাকে আরেকটা কি বলা হয়? পোস্ট সিনথেসিস ফেজ। পোস্ট সিনথেসিস ফেজ, ঠিক আছে। তারপরে যখন সেলটা পোস্ট সিনথেসিস ফেজটা যখন আমার চেক হয়ে গেল, চেক করার পরে সেলটা কোথায় চলে যাবে? সেলটা চলে যাবে মাইটোসিসে। মাইটোসিসে গিয়ে সেল উইল গো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই চারটা থেকে কিন্তু কোশ্চেন আসেই আসে। সো ইউ উইল গেট কোশ্চেন মাস্ট ফ্রম হিয়ার। এখন এখান থেকে কোশ্চেনটা কি হয় আমি একটু আলাপ করে নেই। প্রি সিনথেসিস এবং পোস্ট সিনথেসিস বলে কিছু কথা আছে। প্রি সিনথেসিস, পোস্ট সিনথেসিস বলে কথা আছে। সেটা কি হয়? প্রি সিনথেসিস হচ্ছে আমার G1 ফেজ, পোস্ট সিনথেসিস হচ্ছে আমার G2 ফেজ। আরেকটা কথা আছে সেটা হচ্ছে প্রসিড এন্ড প্রিসিড। সো আমরা একটু দেখে নেই। প্রিসিড, আরটা হচ্ছে প্রসিড। প্রসিড এন্ড প্রিসিড। আপনার পরীক্ষাতে যখন কোশ্চেন আসবে এই সেল সাইকেল থেকে আপনি কয়টা কোশ্চেন পাবেন? এখান থেকে মিনিমাম আপনি 4টা কোশ্চেন পাবেন, 4টা থেকে 5টা কোশ্চেন পাবেন। কিভাবে পাবেন? একটা আসবে হোয়াট ইজ দ্য নেম অফ ইনহিবিটিং জিন, হোয়াট ইজ দ্য নেম অফ পলিফারেটিং জিন, হোয়াট ইজ দ্য নেম অফ ইনহিবিটরি জিন, হোয়াট ইজ দ্য প্রিসিড অফ G1 ফেজ, ঠিক আছে। এই সেল সাইকেলের মধ্যে এভাবে আসবে যে হুইচ ফেজ ইজ প্রিসিড টু মাইটোসিস ফেজ, which phase proceed to G1 phase, which phase proceed to G1 phase, which phase proceed to synthesis phase or S phase, which phase proceed to synthesis phase or S phase, which phase proceed to G2 phase, which phase proceed to G2 phase। একটু গন্ডগোল লাগছে, একটু ক্লিয়ার করে দেই। সেটা হচ্ছে প্রসিড মানে হচ্ছে পরে, after. So proceed means হচ্ছে আমার after, precede mean মানে হচ্ছে before. So question যদি আসে যে which phase precede to S phase, তার মানে হচ্ছে কোন ফেজটা সিনথেসিস ফেজের আগের ফেজ। সিনথেসিস ফেজের আগের ফেজ আমার কি? G1 ফেজ। তাহলে অ্যান্সার কি হবে আমার? G1 ফেজ, রাইট। যদি বলে which phase proceed to S phase, অর্থাৎ which phase is after S phase, সেটা কি হবে আমার? G2 phase। সো কোশ্চেন হচ্ছে এইটা যে কোন ফেজ আপনার হচ্ছে আগে, G1 এর আগে, কোন ফেজ হচ্ছে G2 এর পরে, and in which phase DNA replication occur, আমরা জানি অ্যান্সার। এটাই হচ্ছে RCOG এর কোশ্চেনের প্যাটার্ন। which phase DNA replication occur, which phase RNA replication occur, ডুপ্লিকেশন অকার, এটা হয় কোথায়? এস ফেজে হয়, অর্থাৎ সিনথেসিস ফেজে হয়। আমরা কোশ্চেনটা এখান থেকে বুঝে ফেললাম। তাহলে আমরা একটু সামনে আগাই যে মাইটোসিস ফেজে যাওয়ার জন্য কি হয়, মাইটোসিস ফেজে গেলে কি হয়। সো আলটিমেটলি কোশ্চেন হচ্ছে এইভাবেই আসবে, প্রসিড এন্ড প্রিসিড। এইখান থেকে এই সেল সাইকেল থেকে এইভাবে কোশ্চেন আসে। আরেকটা কোশ্চেন আসে হচ্ছে হুইচ ফেজ ইজ কুইসেন্ট ফেজ, দ্যাট ইজ G0 ফেজ। আনসার ইজ G0 ফেজ। ওকে, সো নেক্সট ওয়ান ইজ আমাদের আসবে হচ্ছে মাইটোসিসে গিয়ে কি হয়। আমরা G1 পড়ে ফেললাম, S ফেজ পড়ে ফেললাম, G2 ফেজ পড়ে ফেললাম, অর্থাৎ আমরা চেক 1 দ্যাট ইজ G1 ফেজ প্রি সিনথেসিস ফেজ আমাদের ডান, S ফেজ আমাদের ডান,
G2 ফেজ আমাদের ডান, এগুলা চেক ফেজ আমাদের ডান। দেন সবকিছু চেক করার পর যখন হচ্ছে গিয়ে সিগন্যাল আসলো যে ইয়েস this cell is come to mitosis phase or this cell is eligible to go to mitosis phase. Mitosis phase গিয়ে কি হবে? Mitosis phase গিয়েই আমার আলটিমেটলি একটা থেকে দুটা সেল হবে। ওকে, সো এখানে কি হয় আমরা একটু দেখে নেই। Mitosis phase. So mitosis phase is the process of cell division. আমরা জানি যে দুইটা ভাবে সেল ডিভিশন হয়, প্রোক্যারিওটিক এন্ড ইউক্যারিওটিক সেলে। ইউক্যারিওটিক সেল মানে আমরা, প্রোক্যারিওটিক সেল মানে হচ্ছে আদিকোষ যেগুলা ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো হচ্ছে প্রোক্যারিওটিক সেল। আর আমরা হচ্ছে ইউক্যারিওটিক সেল, দ্যাট ইজ হিউম্যান বডি, অ্যানিমালস, প্ল্যান্টস, এগুলো হচ্ছে সব ইউক্যারিওটিক সেল। সো ইউক্যারিওটিক সেলে আবার দুইটা ভাগে হচ্ছে গিয়ে সেল সাইকেল হয়। ওয়ান ইজ মাইটোসিস, যেটা হচ্ছে সবগুলা হবে, আর অ্যানাদার ওয়ান ইজ মিওসিস, দ্যাট ইজ সেক্স সেলটা হচ্ছে মানে যেটা হচ্ছে গিয়ে আপনার স্পারমাটোজেনেসিস, oogenesis যেখানে হয়। সো মাইটোসিসে কি হয়? সো মাইটোসিস হচ্ছে ইটস দ্য প্রসেস অফ সেল ডিভিশন দ্যাট রেজাল্ট ইন প্রোডাকশন অফ টু আইডেন্টিক্যাল ডটার সেল ফ্রম ওয়ান প্যারেন্ট সেল। অর্থাৎ এই যে সেলটা আমার G2 ফেজে গিয়েছিল, এইটা থেকে যখন আমার দুইটা সেল হয়ে যাবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে মাইটোসিস। এই দুইটা এইখান থেকে আবার হয়ে যাবে হচ্ছে দুইটা সেল, এখান থেকে হয়ে যাবে আবার দুইটা সেল, এরকমই তো ছিল সেল সাইকেল। আবার এখান থেকে আবার হচ্ছে দুইটা সেল, এরকম করে চারটা সেল, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, 16টা থেকে 32টা, 32টা থেকে 72টা, 74টা, এইভাবেই হচ্ছে সেল সাইকেল যেতে থাকবে। সো মাইটোসিসে কি হয়? মাইটোসিসে আমার হচ্ছে গিয়ে ওয়ান আইডেন্টিক্যাল মানে প্যারেন্ট সেল থেকে, একটা সিঙ্গেল প্যারেন্ট সেল থেকে দুইটা আইডেন্টিক্যাল ডটার সেল আমি পাবো একই রকম। কিভাবে পাবো? এখানে চারটা ফেজে আমরা যাব। চারটা ফেজের মধ্যে আমার আসে কি কি ফেজ? একটা হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। দিট ইজ ভেরি বেসিক, আমাদের ছোটকালের পড়া প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। বাট এখান থেকে আপনার অনেক কোশ্চেন আসবে ফর এমআরসিওজি পার্ট 1 এর জন্য। প্রোফেজে কি হয়? প্রোফেজে আমরা যখন এটা একটু পড়ে নেই, পড়ে আমরা হচ্ছে ছবির সাথে মিলাবো, ছবিটা দেখলে আমাদের আরো বেশি মেমোরিতে থাকবে, ব্রেইনে থাকবে। সো স্টার্ট ফ্রম প্রোফেজ। প্রোফেজে কি হয়? প্রোফেজে ফার্স্টে হচ্ছে ক্রোমাটিন কনডেনসেশন হয়। আমাদের কি হয়? এই যে সেলের মধ্যে আমাদের ক্রোমোজোম থাকে, ক্রোমোজোম থাকে, ক্রোমোজোম থাকে, এইভাবে তো আমাদের ক্রোমোজোম থাকে, তাই না? এভাবে আমাদের ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোম গুলা কি হবে? এক জায়গায় চলে আসবে, ক্রোমোজোম গুলা কনডেনসেশন হয়ে যাবে, ক্রোমাটিনস গুলা আমাদের হচ্ছে কনডেনসেশন হয়ে যাবে, অর্থাৎ এক জায়গায় চলে আসবে। আর কি হবে? সেন্ট্রোজোম প্রেজেন্ট ক্লোজ টু দ্য নিউক্লিয়াস। এইখানে হচ্ছে আমার সেন্ট্রোজোমটা থাকে, সেন্ট্রোমিয়ার বলে। এগুলা হচ্ছে নিউক্লিয়াসের যে মেমব্রেনটা, এই মেমব্রেনের কাছাকাছি চলে আসে, অর্থাৎ এইদিকে চলে আসবে, এই দিকে চলে আসবে, ঠিক আছে? এইভাবে হচ্ছে কি চলে আসবে, এই মেমব্রেন গুলোর কাছাকাছি হচ্ছে কি আমার সেন্ট্রোমিয়ারটা চলে আসবে, এবং সেন্ট্রোমিয়ারটা হচ্ছে গিয়ে আমার কি হয়? এটা হচ্ছে দুইটা সেন্ট্রিওলটা একসাথে করে হচ্ছে কি সেন্ট্রোজোম। তো ফার্স্ট অফ অল যেটা কোশ্চেন আসে যে ইন হুইচ ফেজ ক্রোমাটিন কনডেনসেশন অকার, এটা পরীক্ষার কোশ্চেন, ঠিক আছে? ইন হুইচ ফেজ অফ মাইটোসিস ক্রোমাটিন কনডেনসেশন অকার, এটা পরীক্ষার কোশ্চেন, এটা মার্ক করে রাখবেন। তারপরে কি হয়? আমার প্রোফেজের পরে হচ্ছে গিয়ে আমার মেটাফেজ। মেটাফেজে কি হবে? মেটাফেজে এই যে নিউক্লিয়ার যে মেমব্রেনটা ছিল, এই নিউক্লিয়ার মেমব্রেনটা কি হয়ে যাবে? এই নিউক্লিয়ার মেমব্রেনটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। ওকে, নিউক্লিয়ার মেমব্রেনটা হচ্ছে কি আমার ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। নিউক্লিয়ার মেমব্রেনটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। আর কি হলো? নিউক্লিয়ারটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, নিউক্লিয়ার মেমব্রেনটাও ডিসইন্টিগ্রেট হয়ে গেল। সেন্ট্রিওলসটা তখন কি হবে? সেন্ট্রিওলস গুলো একটা পোলে চলে যাবে। আমরা যখন ছবি দেখবো আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। সেন্ট্রিওলস গুলো হচ্ছে মাইগ্রেট করবে দুইটা পোলে, এবং হচ্ছে কি তখন আমার যেহেতু এটা হয়ে গেছে, ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, তখন হচ্ছে কি এরকম স্পিন্ডেল ফরমেশন করবে, ছোট 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 এরকম মাইক্রোটিউবিউলের মধ্যে এরকম স্পিন্ডেল ফরমেশন করবে, এভাবে এরকম করে স্পিন্ডেল ফরমেশন করবে, স্পিন্ডেল ফরমেশন করবে। দেন কি হবে? আমার অ্যানাফেজে যাব আমরা। এবং আচ্ছা, ক্রোমোজোম গুলা কি হবে? ক্রোমোজোম গুলা যে এইভাবে ছিল, ক্রোমোজোম গুলা একটা লাইনের মধ্যে অ্যালাইন করে চলে আসবে। আমি ক্রোমোজোম গুলা যদি একটু মুছে দেই, একটা মাইটোটিক স্পিন্ডেল ফরমেশন হবে এবং একটা মেটাফেজ প্লেট তৈরি হবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে গিয়ে এইভাবে মাঝ বরাবর একটা মেটাফেজ প্লেট তৈরি হবে। ক্রোমোজোম গুলা যে ছড়ায় ছিটায় ছিল,
এই ক্রোমোজোম গুলা তখন সুন্দর করে এই লাইনে চলে আসবে, এভাবে একটা লাইনের মধ্যে চলে আসবে। ওকে, এভাবে একটা লাইনের মধ্যে চলে আসবে, একটা সুন্দর একটা, এটাকে বলে হচ্ছে কি ক্রোমোজোম অ্যালাইন টু মেটাফেজ প্লেট। সো দিস ইজ অলসো কোশ্চেন অফ MRCOG পার্ট 1 in which phase chromosome are aligned to metaphase plates. This is exam question. এটা এক্সাম কোশ্চেন যে ক্রোমোজোম অ্যালাইন অ্যাট মেটাফেজ প্লেট। সো এটা কোন ফেজে হয়? এটা হচ্ছে মেটাফেজে হবে। সো দিস ইজ এক্সাম কোশ্চেন, যেটা আপনাদেরকে জানতে হবে এবং এটা পরীক্ষাতে আসে। নেক্সট হচ্ছে আমার অ্যানাফেজ। অ্যানাফেজে কি হয়? অ্যানাফেজে হচ্ছে এই যে মাইক্রোটিবুল গুলা যে ফরমেশন হয়েছিল, এই যে মাইক্রোটিবুল গুলা ফরমেশন হয়েছিল, এগুলা শর্ট হওয়া শুরু করবে, এগুলা উপরের দিকে উঠে যাবে এবং কিছু হচ্ছে নিচের দিকে নেমে যাবে। বুঝা গেছে? এটা উপরের দিকে উঠে যাবে এবং কিছু হচ্ছে নিচের দিকে নেমে যাবে। তো শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে গেলে কি হবে? এই যে ক্রোমোজোম গুলা ছিল, এই ক্রোমোজোম গুলাকে টেনে ওরা উপরের দিকে নিয়ে যাবে। বুঝা গেছে? অর্থাৎ এই যে ক্রোমোজোম গুলো একটা মেটাফেজ প্লেনে ছিল, একটা মেটাফেজ প্লেন, একটা ইকুয়েটরাল প্লেনের মধ্যে ছিল, তখন এই মাইক্রোটিবুলস গুলা শর্টেনিং হওয়ার কারণে এই যে মাঝখানে যে ছিল এভাবে সরে যাবে। সরে গেলে কি হবে? ওরা কিছু ক্রোমোজোম উপরে চলে যাবে, কিছু ক্রোমোজোম নিচের দিকে চলে আসবে। অর্থাৎ এখানে কি হবে? কাইনেটোকোর মাইক্রোটিবুল শর্টেনিং সেপারেটিং দ্য ক্রোমাটিড। এই যে ক্রোমাটিড গুলাই দেখা যাবে এইটা ছুটে এটা উপর দিকে চলে গেছে। আমরা যদি একটু অন্য কালার দেই, এটা ছুটে এটা উপর দিকে চলে গেছে, আর এইটা আবার নিচের দিকে চলে আসতেছে, এখানে আবার নিচের দিকে চলে আসতেছে, এখানে নিচের দিকে চলে আসতেছে, এখানে উপর দিকে চলে যাচ্ছে, উপর দিকে চলে যাচ্ছে। মাইক্রোটিবুলস গুলা সেপারেট হয়ে যাবে, শর্টেনিং হয়ে যাবে এবং কি হবে? এখানে ক্রোমোজোম ওয়্যার দ্য মাইটোটিক স্পিন্ডল অ্যাটাচ আলাদা হয়ে যাবে। নেক্সট আমার আসবো হচ্ছে টেলোফেজে। ক্রোমোজোম গুলা আবার হচ্ছে ডিকন্ডেন্স হয়ে যাবে এবং এই রিফরমেশন করবে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এখানে একটা রিফরমেশন করবে নিউক্লিয়ার মেমব্রেন। এই যে আলাদা হয়ে গেল, আলাদা হওয়ার পর কি হবে? এইখানে একটা নিউক্লিয়ার মেমব্রেন ফর্ম করবে। এইখানে আলাদা করার পরে এখানে একটা মেমব্রেন ফর্ম করবে। সো দিস ইজ নোন অ্যাজ নিউক্লিয়ার মেমব্রেন। সো নিউক্লিয়ার মেমব্রেন এগেইন ফর্ম। আলটিমেটলি এইটা একটা সেল হয়ে যাবে, এটা একটা সেল হয়ে যাবে। অনেক সুন্দর একটা জিনিস। এখন যদি আমরা ছবি দেখি আপনারা আরো বুঝতে পারবেন। আমি আরেকবার এটা একটু রিপিট করছি। ফার্স্টে আমাদের হচ্ছে প্রোফেজ ফেজ। প্রোফেজ ফেজ আমার ক্রোমাটিন কনডেনসেশন হলো। তারপর কি হবে? প্রোফেজের পরে আমাদের হচ্ছে সেন্ট্রোজোম গুলো কি করবে? একটা মেমব্রেনের কাছাকাছি চলে যাবে। দেন আমরা হচ্ছে মেটাফেজে আসছি। মেটাফেজে কি হবে? নিউক্লিয়ার মেমব্রেনটা হচ্ছে ডিসইন্টিগ্রেট হয়ে যাবে, নিউক্লিয়ারটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তারপর কি হবে? আমার মাইক্রোটিবুলস ফরমেশন করবে এবং সেলগুলো অর্থাৎ ক্রোমাটিড গুলা একটা মেটাফেজ প্লেটে একটা হচ্ছে ইকুয়েটরাল প্লেনের মধ্যে এসে জড়ো হবে। এইভাবে জড়ো হলো। জড়ো হওয়ার পরে কি হবে? আমাদের অ্যানাফেজে যাব আমরা। অ্যানাফেজে হচ্ছে মাইক্রোটিবুলস গুলা শর্টেন হয়ে যাবে এবং তখন কি করবে? ক্রোমোজোম গুলাকে টেনে মানে পুল অ্যাপার্ট করে ক্রোমাটিড গুলাকে দুই পাশের পোলে নিয়ে যাবে। দুই পাশের পোলে নিয়ে যাওয়ার পরে লাস্টে আমার টেলোফেজ। টেলোফেজ আবার কি হবে? এই যে যখন টেনে নিয়ে যাচ্ছে, সরাই দিচ্ছে, এখানে একটা মেমব্রেন ফরমেশন হবে, এখানে একটা মেমব্রেন ফরমেশন হবে, দুই পোলে দুইটা মেমব্রেন ফরমেশন হবে। সো একটা সিঙ্গেল প্যারেন্ট সেল থেকে আমাদের দুইটা ডটার সেল হয়ে গেল। এখন আমরা যদি একটু ছবিতে যাই, এই ছবিটা একটু আমরা দেখি। দেখেন এই যে ফার্স্টে এটা হচ্ছে গিয়ে আমার প্রোফেজ, এটা আমাদের G2 ফেজ। G2 ফেজের পরে ইন্টারফেজ। এখানে হচ্ছে গিয়ে ক্রোমাটিন গুলো ডুপ্লিকেশন হয়ে গেছে, নিউক্লিয়াসটা হয়ে গেছে, নিউক্লিয়ার এনভেলপ তৈরি হয়ে গেছে, প্লাজমা মেমব্রেনটাও তৈরি হয়ে গেছে, সেন্ট্রোজোম, দিস ইজ সেন্ট্রোজোম। এখন দেখেন যে প্রোফেজে আমরা পড়েছিলাম ক্রোমাটিন কনডেনসেশন হয়ে গেছে। দেখেন ক্রোমাটিন গুলা কনডেনসেশন হয়ে গেছে, সেন্ট্রোমিয়ারটা কাছাকাছি, নিউক্লিয়ারের কাছাকাছি আছে। তারপর হচ্ছে আর্লি মায়োটিক স্পিন্ডল অলরেডি ফর্ম করতেছে এখানে। নেক্সটে আমরা দেখতেছি আমাদের হচ্ছে এটা মেটাফেজ। মেটাফেজে কি হচ্ছে? মেটাফেজে দেখেন এই যে মাইক্রোটিবুলস গুলো ফরমেশন করেছে, যেটা আমি আপনাদেরকে পড়িয়েছিলাম, মাইক্রোটিবুলস গুলো ফরমেশন হয়ে গেছে। এখানে দেখেন এই যে একটা সুন্দর একটা মাইটোটিক ফেজে মেটাফেজ প্লেটে একটা ইকুয়েটরাল মেটাফেজ প্লেট, ইকুয়েটরাল মেটাফেজ প্লেটে ক্রোমোজোম গুলো এক লাইনে চলে আসছে, সুন্দর করে একটা লাইনে চলে আসছে। নেক্সট ওয়ান হচ্ছে অ্যানাফেজে। এই যে এইখান থেকে মাইক্রোটিবুলস গুলো শর্টেনিং হওয়া শুরু করলো, পুল অ্যাপার্ট করা শুরু করলো, টেনে উপর দিকে চলে যাচ্ছে, আরো টেনে নিচের দিকে চলে যাচ্ছে। সো যখন এটা টেনে উপর দিকে চলে যাবে, নিচের দিকে নেমে আসবে, তখন সাথে কি করবে? এই যে ডটার ক্রোমোজোম গুলাকে টেনে কিছু ডটার ক্রোমোজোম নিচে চলে আসবে, কিছু ডটার ক্রোমোজোম হচ্ছে কি উপর দিকে চলে যাবে, রাইট? তারপরে আমার কি হয়ে যাবে? এই শর্টেনিং হওয়ার পরে
এইখানে আবার নতুন করে একটা মেমব্রেন ফর্মেশন করবে, যেটাকে আমরা বলতেছি নিউক্লিয়ার মেমব্রেন। এই মেমব্রেনটা ফর্মেশন করার পরে এখানে একটা মেমব্রেন ফর্মেশন করলো, নিচে একটা মেমব্রেন ফর্মেশন করলো, ভিতরে ক্রোমোজোম ঢুকে গেছে, কন্ডেনসেশন থেকে ডিকন্ডেনসেশন হয়ে গেছে, আলটিমেটলি দেখেন এই যে একটা ডটার সেল হয়ে গেল। সো এইটা যদি আমরা বুঝতে পারি, আমরা পরীক্ষাতে এই সেল সাইকেল থেকে, শুধুমাত্র সেল সাইকেল থেকে পার্ট 1 এক্সামে 8টা থেকে 10টা কোশ্চেন মাস্ট ইউ উইল গেট 8 to 10 কোশ্চেন্স ফ্রম ইউর পার্ট 1 এক্সাম। সো এই সেল সাইকেলটা কোনোভাবেই ভুল করা যাবে না। দিস ইজ সো ইজি, দিস ইজ সো ফ্যান্টাস্টিক, অ্যামেজিং একটা জিনিস, যেটা আপনার জানলে আপনার জন্য অবশ্যই ট্রিটমেন্টটা কাজে লাগবে। এবং সেকেন্ড থিং হচ্ছে গিয়ে আপনি অবশ্যই 10 to 12 কোশ্চেন or 8 to 10 কোশ্চেনের আনসার আপনি খুব ইজিলি দিতে পারবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।